শুরুতে যে তুমি দেখিস যে আধুনিক মানুষ প্রথম কবে শুরু হয়েছে, আধুনিক মানুষের উদ্ভব কবে প্রথম পৃথিবীতে হয়েছে, সেটা মোটামুটি ধরা যায় আজ থেকে 1,00,000 বছর আগে। কিন্তু তাও প্রথম 25 মানে প্রথম 25,000 বছর 30,000 বছর আমরা তেমন কোনো কিছু নিদর্শন পাইনি, কোনো চিত্রকলা বা শিল্পকলা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা চিত্রকলা বা শিল্পকলার নিদর্শন তখন পেতাম কিভাবে? শুধুমাত্র নৃতত্ত্ববিদ্যার সাহায্যে। কারণ যেহেতু সেই সময়টা ছিল অ্যাকচুয়ালি যখন হিসাব বা লিখিত লিপি আবিষ্কারের যেহেতু আগে, তাই আমাদের কোনো রেকর্ড ছিল না অন্য কোনো। তো শুধুমাত্র তোমাকে রিলাই করতে হতো তখনকার তখনকার কোনো কাঠ খোদাই বা তখনকার কোনো পাথরের খোদাই বা তখনকার কোনো গুহার কোনো চিত্র। তো এইটাই হচ্ছে বেসিক্যালি, এটাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্প, ঠিক আছে, যেটা বেসিক্যালি 40,000 বিফোর ক্রাইস্ট থেকে 4,000 বিফোর ক্রাইস্ট অব্দি, মানে আজ থেকে 6,000 বছর আগে অব্দি বেসিক্যালি ছিল। তো এখানে বেসিক্যালি কি ইউজ করা হতো না, কোনো একটা পাথর, সেই পাথরের খোদাই করা, ঠিক আছে, সেই পাথরে খোদাই করে আমি যা ছবি ভাবছি, আমি যে ছবি যেটা সম্বন্ধে আমার আইডিয়া রয়েছে, যেটা সম্বন্ধে আমি দেখছি আমার আমার চোখের সামনে, সেটা কি আমি জাস্ট খুব সিম্পল ভাই মডেলে আমি জাস্ট সেখানে পাথরের গায়ে আঁকছি, ঠিক আছে, বা আমি পাথর কাটছি, পাথর কেটে কিছু জিনিস বানাচ্ছি, বা পাথরের পাথরের বিন্যাস করে আমি শিল্প তৈরি করছি সেখানে। এবং এখানে কি কি জিনিসকে তো মেনলি ফোকাসে কি ছিল, ফোকাসে ছিল মেনলি বিষয় এবং বস্তু এবং রিচুয়াল যাকে বলে, ঠিক আছে, অর্থাৎ আচরণ পদ্ধতি, সামাজিক আচরণ পদ্ধতি, এবং অবভিয়াসলি প্রাণী, যেটা একদম প্রথম মানে ইঙ্গিত দিচ্ছে কোনো একটা সভ্যতার উৎপত্তির কথা যেটা। তো প্যালিওলিথিক বা অন্য এ ধরনের যুগে প্রচুর এরকম কেপ পেন্টিং পাওয়া গেছে, যেমন ফর এক্সাম্পল লাস্কাউস বলে ফ্রান্সে, আমার এখানে অজন্তা ইলোরাতেও আছে। তো মোটামুটি এই ধরনের ছবি আজ থেকে 20 থেকে 25,000 বছরের পুরনো, এবং সেই সময়কার খাদ্যাভ্যাস, জীবন প্রণালী এবং সামাজিক আচার পদ্ধতি প্রথম নিদর্শন আমরা ওখান থেকে পাচ্ছি। এটা হলো একটা, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে ঐতিহাসিক আর্ট, এনশিয়েন্ট আর্ট, যেটা বেসিক্যালি শুরু হচ্ছে 4,000 বিফোর ক্রাইস্ট থেকে আফটার ক্রাইস্ট 400। তো এখানে বোঝাটা কি, এটা হচ্ছে বেসিক্যালি সেই ক্লাসিক অ্যান্টিকুইটি, অর্থাৎ গ্রিক এনলাইটেনমেন্ট এবং ইজিপ্ট, মেসোপটেমিয়া, এই জায়গাতে প্রথম যে নদী বেসড যে সিভিলাইজেশন সেখানে শুরু হয়, এবং আমেরিকাতেও। তো মেন পয়েন্টটা হচ্ছে এখানে যে অ্যান্টিকুইটির আইডিয়া হচ্ছে এখানে কি না, এই মিডিয়ামটা হেভিলি ডিপেন্ড করেছিল সভ্যতার উপরে, যে সভ্যতার উপর দাঁড়িয়ে তার তার শৈল্পিক চেতনা তৈরি হয়, ঠিক আছে। এবং কি এখানে এই ধরনের আর্ট তখন সার্ভ করে এই পারপাসে কি না, কোনো একটা গল্প বা স্টোরি টেলার, কোনো একটা গল্প বলার পারপাসে শিল্প তখন আরো বেশি পরিমাণে যাকে বলে অলংকারিত হয়ে ওঠা, সেটা হয়। এবং বিভিন্ন ধরনের সামগ্রিক আসবাবপত্র, মানে গৃহ ব্যবহার্য সামগ্রী, যেমন কোনো পাত্র বা কোনো অস্ত্র, বা ইভেন কোনো ধর্মীয় রূপক, বা কোনো এক ধরনের কোনো আধ্যাত্মিক রূপক, সেটাকেও তখন লোকজন ইউজ করছে ছবিতে। এবং ছবিতে, শুধু ছবিতে না, ছবিতে, স্থাপত্যে এবং সাহিত্য, যেটা আমরা হোমার এবং পার্টিকুলারলি ওডিসিতে যেটা দেখতে পাবো আমরা এখানে। এবং এবং কি না, এই যে সোশ্যাল স্ট্যাটাস, যে সামাজিক অবস্থান, এই যে প্রথম সামাজিক অবস্থান, সমাজের যে প্রথম আইডিয়াটা, সেটা তখন তুলে ধরা হচ্ছে এখান থেকে। এই জন্য কি না, বিভিন্ন গল্পের মধ্যে ভগবান, দেবী, দেবতা এবং শাসক, তার সম্বন্ধে ডিপিকশন রয়েছে, তাকে উদ্ধৃত করা হয়েছে সেই শিল্পে। এটা প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি অ্যান্টিকুইটির সময়, অর্থাৎ 500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ওখান থেকে পিক করে গ্রিসে, সেখানে ফিলোসফি, আর্কিটেকচার, তারপরে নাটক, ফর এক্সাম্পল নাটক সোফোক্লিস, তারপরে চিকিৎসা বিজ্ঞান হেরোডোটাস, এবং থিয়েটারের দিকেও আর কি। তো আবার ইনফ্যাক্ট মেসোপটেমিয়ার দিকে হামুরাবি, বা ব্যাবিলনের দিকে মেসোপটেমিয়ান বিভিন্ন ধরনের সেট অফ ল বা সেট অফ রুলস, যেগুলো পাথরে খোদাই করে সেখানে এক ধরনের শৈল্পিক কারুকার্য শুরু হয় ব্যাবিলন চত্বরে। তো মোদ্দা কথা হচ্ছে এটা এক্সিস্ট করে মোটামুটি প্রায় 1,000 বছরের উপর, এবং এটাই হচ্ছে মেন ক্লাসিক্যাল পিরিয়ড যাকে বলে ইতিহাস এবং আর্টের ক্ষেত্রে।
এবার ওখান থেকে বেরিয়ে আসছে আমরা মধ্যযুগীয় আর্টে, ঠিক আছে, 500 থেকে 1400 মধ্যযুগীয় আর্ট, যেটা পার্টিকুলার ইউরোপিয়ানদের ক্ষেত্রে সেটাকে বলা হয় অন্ধকার যুগ, ঠিক আছে, কারণ সেখানে রোমান এম্পায়ারের পতন হয় 469 এডিতে। এবং এই সময় যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পতন ঘটে ইউরোপে, এ সময় যে মেন যে ঐতিহ্যের জায়গাটা সে সময় তখন ছিল সেটা হচ্ছে ইরাকের বাগদাদ, মানে ক্যালিফেট এরিয়াতে। সেটা বেসিক্যালি তখন সরে এসেছিল ইউরোপ থেকে, মানে ইউরোপ থেকে সেই এনলাইটেনমেন্টের জায়গা তখন সরে এসে তখন মধ্যপ্রাচ্যে তখন সেটা ঢোকে। সেটা যখন এবং এই পিরিয়ডে যে মানুষের যে সামাজিক অবক্ষয়, সেই সেই অবক্ষয় চেতনাটা তখন প্রথম এই আর্ট ওয়ার্কের মধ্যে ধরা পড়ে। তো কি হয় যে এই আর্ট ওয়ার্ক মেনলি যে বিভৎসতাবাদ এবং মেনলি যে পাশবিকতা, এই দুটো জিনিস ছবির মধ্যে বা শিল্পের মধ্যে খুব ভালোভাবে প্রকাশ হতে থাকে, এই দুটো জিনিস, ঠিক আছে। এবং কিনা এই ধরনের এই সময় আর্ট মেনলি যেহেতু ছিল ধর্মকেন্দ্রিক, তাই এদের এদের হোল প্রকাশ বা হোল প্রোডাকশন বা সৃষ্টি সেটা কেন্দ্রীভূত হয়েছিল চার্চকে কেন্দ্র করে, বা চার্চের ক্ষমতাকে কেন্দ্র করে শিল্পের জন্ম হচ্ছে এখানে। কিরকম না, এবার যত বেশি মানে 1000 বছর পার হয়ে যাওয়ার পর এখানে, যেহেতু এটা এর সময়ের লাইন আমরা ধরছি 500 থেকে 1400, প্রায় 900 বছর, অর্থাৎ প্রথম 1000 বছর পাস হওয়ার পর আরো বেশি পরিমাণে আলংকারিক এবং আরো বেশি বিশ্লেষিত তখন বিভিন্ন ধরনের চার্চের কাঠামো তখন তৈরি হতে শুরু করছে। এবং সেখানে দেখা যায় চার্চের জানলা এবং চার্চের গায়ের যে যাকে বলে শিলুর, যাকে অবয়ব, সেই অবয়ব সেটাকে আরো বেশি আমরা পৌরাণিক যে মিথোলজি, যে মিথ, পৌরাণিক গল্পকথা থেকে আমরা সেটা নিয়ে আসছি। আমরা তার ভিতরে আমরা বাইবেলের বিভিন্ন ধরনের বিষয়বস্তু তাতে ঢোকাচ্ছি। এই এই জায়গাটাই অ্যাকচুয়ালি মানে মেনলি রেসপন্সিবল হচ্ছে এই যেটাকে বলে গথিক আর্কিটেক্ট, যেটাকে বলে গথিক, যেটাকে বলে, ঠিক আছে। এই সময়টাই গথিক জিনিসটা উঠে আসে। এবং গথিকের মেন আইডিয়াটা হচ্ছে এইটা যে ওই বিভৎসতা এবং ওই পাশবিকতা সেটাকে আমি যখন যখন একটু একটু ঘনভাবে, ঠিক আছে, একটু অন্ধকার লেন্সের, একটু অন্ধকার আয়নার থ্রু দিয়ে যখন আমরা তাকে দেখবো, তখন সেটা হচ্ছে গথিক পিরিয়ড, এই সময়টা। তো এই 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 পিরিয়ডে এক্সাম্পল হচ্ছে রোমের যেগুলো মানে যাকে বলে ক্যাটাকম, মানে যেখানে তোকে প্রচুর মানুষের সমাধি রাখা হয় একসঙ্গে সব জায়গাতে, এবং সেগুলো মমিফাইড করে সেখানে। তো এটা এক ধরনের এক্সাম্পল আছে। আবার যে মমিফাইড মৃত মানুষ এবং বিভৎসতা, সেম জিনিস এখানে আসছে। তো আমাদের এখানে, তারপর ফ্রান্সের নোটোরডাম, বা আমাদের এখানে সেন্ট পলস ক্যাথিড্রাল, এগুলো সব এক্সাম্পল। এবার এইখানে এরা হচ্ছে বেসিক্যালি গথিক এবং মধ্যযুগীয়, সেখান থেকে আসছে কিনা রেনেসান্সে, অর্থাৎ পুনর্জাগরণ। কিসের পুনর্জাগরণ না, সেই ক্লাসিক্যাল পিরিয়ডে যে অ্যান্টিকুইটি, যে গ্রিসে এবং অ্যাথেনে এবং মেসোপটেমিয়াতে যে এনলাইটেনমেন্ট, সেটাকে আবার নতুন করে আবার জাগরণ করা সেটাকে। এটা হচ্ছে 1400 থেকে 1600। এটা মেনলি ডেকোরেটিভ আর্ট জিনিসটা, অর্থাৎ যেটাকে ডেকোরেশন বলে, যেটাকে হচ্ছে কি ডেকোরেশনের বাংলা, মানে সাজিয়ে তোলা, হ্যাঁ, সাজানো শিল্প, এই জিনিসটার আইডিয়া প্রথম আসতে শুরু করে। এবং ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ মানে ব্যক্তি স্বতন্ত্রতাবাদ, এক্স্যাক্টলি ব্যক্তি স্বতন্ত্রতাবাদ। এবং এই ব্যক্তি স্বতন্ত্রতাবাদ অর্থাৎ মানুষ একজন যে স্বতন্ত্র ব্যক্তি এবং সেলফ রিলায়েন্ট ব্যক্তি, নিজের উপর নির্ভরশীল ব্যক্তি, এই এই আইডিয়াটা প্রথম আসতে শুরু করে, এই আইডিয়াটা, ঠিক আছে, এই আইডিয়াটা হতে শুরু করে। এবং এই আইডিয়াটা অ্যাকচুয়ালি আসতে শুরু করছে পুরো মানে পরবর্তী মধ্যযুগ থেকে, অর্থাৎ মধ্যযুগের শেষ সময় থেকে আইডিয়াটা আসছে, কিন্তু এটা পিক ভাবে উঠছে 15 শতকে এবং 16 শতকে। এবং যেহেতু যখন মানে সামাজিক অর্থনীতি যখন পরিবর্তন আসতে শুরু করছে সোসাইটিতে, যখন সেকুলারাইজেশন হচ্ছে, অর্থাৎ নিরপেক্ষতাবাদ, ধর্মীয় নিরপেক্ষতা হোক বা ক্ষমতার ক্ষেত্রে অনেক সময় নিরপেক্ষতাবাদ হোক, পলিটিক্যাল মানে রাজনৈতিক এবং জনমানুষের চেতনা যখন সেই জিনিসটা উঠে আসছে, যখন আমরা ধর্মীয় জায়গা থেকে সরে আসছি, যখন আমরা ধর্মের প্রতি আমরা খুবই পরিমাণে ধর্মের সাথে অ্যাটাচ ছিলাম, সেখান থেকে যখন আমরা নিরপেক্ষতাবাদের দিকে আসছি, সেই সময়টাই মানে আর্টের কেন্দ্রে মাঝখানে মানুষ এসে দাঁড়ালো। হ্যাঁ, আর্টের কেন্দ্রে মাঝখানে মানুষ এসে দাঁড়ালো সেখানে। এবং মানুষ শুধু কোনো আইডেন্টিটি গায়ে লাগিয়ে না, মানে কোনো আইডেন্টিটির ব্যাগেজ নিয়ে না, মানে আমি 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 খ্রিস্টান এই ব্যাগেজ নিয়ে না, আমি মানুষ এই পরিচয় নিয়ে, এই পরিচয় নিয়ে।
তো এইটা প্রথমে একটা হাইট হয়, মানে এটা মেন প্রথমে শুরু হয় ফ্লোরেন্স ইটালি, ঠিক আছে। তো তো এখানে লরেঞ্জো মেডিচি বলে একজন একজন মানে খুব সম্ভ্রান্ত একটা পরিবার ছিল, যে পরিবার বেসিক্যালি প্রচুর পরিমাণে পৃষ্ঠপোষকতা করে সেই সময় এদের সম্বন্ধে। তো এই বলছে এই যে মানবতাবাদের আইডিয়াটা, মানবতাবাদের যে কনসেপ্টটা, সেটা এই প্রথম ওয়েস্টার্ন আর্টে এই প্রথম মানে কনসাসলি ঢুকছে আর কি, এই প্রথম এখানে মানবতাবাদের জায়গাটা। এবং মানবতাবাদের মেন জায়গাটা এখানে হচ্ছে যে তুমি তোমার সমস্ত রকম তোমার ফিলোসফি, তোমার দর্শন, তোমার বিশ্বাস, এইগুলো সমস্ত জোর দিচ্ছে মানুষের জগতের উপর, মানুষের জগতের উপরে, নট ভগবানের জগৎ, নট আধ্যাত্মিক জগৎ, এবং নট প্রাকৃতিক জগৎ আছে, অনলি মানুষের জগতের উপর সেখানে। যেমন দোনাতেল্লো এবং ব্রান্সচেলসি, এরা না ব্রান্সচেলসি না, ব্রুনেলেসচি এবং দোনাতেল্লো, এরা এর সময় তখন খুব খুব ফেমাস হয়েছে। আর এইটা হচ্ছে, এবার এটাকে আমরা দুভাগে ভাগ করতে চাইছি। সেটা হচ্ছে একটা যেমন হাই রেনেসান্স, অর্থাৎ যেটা এই রেনেসান্সের পিরিয়ডে শুরু হয় 1490 থেকে 1527, এই সময়টা। তো এই সময়টা বেসিক্যালি উঠে আসছে দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফাল, ঠিক আছে। এবং এদের মধ্যে ইমোশনাল এক্সপ্রেশন, অর্থাৎ অর্থাৎ এখানে কি ইমোশনাল এক্সপ্রেশনের মানে কি, অন্তর্গত একটা, হ্যাঁ অন্তর্গত এক্সপ্রেশন তো বোঝা যাচ্ছে। হ্যাঁ। তো এবং এখানে কিন্তু মেইনলি প্রথমে রিয়েলিজম ঢুকছে ফার্স্টে। রিয়েলিজম নট অ্যাজ এ ওভারঅল মুভমেন্ট, তখন ওকে কনসাসলি আসেন, কিন্তু রিয়েলিজমের যে মেন যে পূর্ববর্তী যে আইডিয়াগুলো, যেটা থেকে রিয়েলিজম পরবর্তীতে ঢুকবে, সেই আইডিয়াগুলো আস্তে আস্তে তখন বিল্ড হতে শুরু করছে। কিরকম না, ডিটেলিং কোনো ছবির বিষয়ে, ঠিক আছে, বা এই যেটা বলে মানুষের শারীরবিদ্যা সম্বন্ধে খুবই প্রিসাইজ, খুবই খুবই একদম টু দ্য পয়েন্ট, তীক্ষ্ণ, মানে তার সম্বন্ধে পড়াশুনো, যে মানুষের শারীরবিদ্যা কিরকম, মানুষের শরীর কিভাবে কাজ করে, মানে অ্যানাটমি, এক্স্যাক্টলি শারীরবিদ্যা যেটা অ্যানাটমি। তো সেইটা এই সময় প্রথম এটার উপর লোকে বেশি জোর দিতে শুরু করে। এটা পার্টিকুলারলি দেখতে হবে মাইকেল অ্যাঞ্জেলো বা লিওনার্দো দা ভিঞ্চির ইয়েতে, ছবিতে, অনেক ছবিতে আছে এখানে, ঠিক আছে। কি করতো আর্টিস্ট, ইউজ করতো সরল রৈখিক পার্সপেক্টিভ, সরল রৈখিক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। এবং মানে লাইট এবং শেডের খুব ঘন কাজ হতো, যাতে গভীরতা পাওয়া যায় ছবির গভীরতা পাওয়া যায় কি হতো, লাইটিং এবং শ্যাডোর খুব ইনডেপথ কাজ হতো সেখানে, ঠিক আছে। এইটা কিন্তু এখনো অব্দি স্টাইলিজমে ঢুকেনি, অর্থাৎ ভঙ্গিবাদে ঢুকেনি, এখন অব্দি আমরা বিষয়বস্তুর উপরেই রয়েছি, ঠিক আছে। এবং কিন্তু এই যে অলরেডি যে একটা দ্বন্দ্ব এখানে উঠে আসছে, কি দ্বন্দ্ব না, বারকীয় পিরিয়ডে, সরি এই গথিক পিরিয়ডে, মানে মিডিয়েভাল পিরিয়ডে, মধ্যযুগীয় পিরিয়ডে মেন আইডিয়া ছিল বা জোর ছিল, ঝোঁক ছিল কার উপরে না, খ্রিস্টান বিশ্বাস, পার্টিকুলারলি খ্রিস্টান ফেথ, খ্রিস্টান বিশ্বাস। কিন্তু যখন রেনেসান্স হলো, সেই আইডিয়াটাকে চেঞ্জ হয়ে তখন আসছে খুব হালকা, মানে খুব সিম্পলিফাই, সরলীকরণ করলে আইডিয়া আসছে তখন খ্রিস্টান ফেথ নয়, সেটা বাদ দিয়ে মানবতাবাদ। এখন এই যে খ্রিস্টান ফেথ, সেটা নিয়ে এলো কে না মধ্যযুগীয় আর্ট, আর যে মানবতাবাদ সেটা নিয়ে এলো কে রেনেসান্স। এখন এই দুটো সংমিশ্রণ হচ্ছে না। তারপরে কি আসছে, যেটা হচ্ছে ম্যানারিজম, যেটা বলছিলাম 1527 থেকে 1580, অর্থাৎ অর্থাৎ প্রকাশবাদ, বা ভঙ্গিবাদ। তো এরা তখন কি করতে শুরু করলো, এরা মাইকেল অ্যাঞ্জেলো, রাফাল বা এদের পরবর্তী থেকেই এরা আসতে শুরু করলো। কিন্তু এরা কি করলো, এরা বিষয়বস্তুর মানের থেকেও, মানেটা এদের ছবির মেন অঙ্গ দাঁড়ানো না, কোনোটা বিষয়বস্তুর মানে, অর্থাৎ আমি কোনোটা বিষয়বস্তুকে পোর্ট্রে করলাম, তার মানে দেখাতে চাইছি না। আমার কাছে আমার ফোকাস হয়ে দাঁড়াচ্ছে সেই ছবির কাঠামো, সেই ছবির গঠন বিন্যাস, এবং সেই ছবির অ্যাকচুয়ালি ভঙ্গিতে, তার স্টাইলে, কি ভঙ্গিতে সেই ছবিটা আছে, কি ভঙ্গিতে তার বাচন ভঙ্গিমা, এবং তার ওই যে যেটা বলছি তার যে চিত্রকল্প, যেটা, ঠিক আছে, এটা কিন্তু চিত্রকল্পের মধ্যেই পড়ছে, এটা রূপকল্প নয়, এটা চিত্রকল্প। কিন্তু চিত্রকল্প কি না, তার ভঙ্গিমায় আলাদা সেটা। কিরকম না, যে ফিগারগুলো আঁকা হতো সেটা অফেন ছিল মানে খুবই কি বলবো, আভাপূর্ণ আর কি, দীপ্তিপূর্ণ, ঠিক আছে, গ্রেসফুল, দীপ্তিপূর্ণ, ঠিক আছে। তাদের হাত পায়ের গঠন বলতে গেলে তখন সবাই লম্বা হাত ইউজ করা হতো ছবিতে, মানে নর্মাল বডির তুলনায়, অ্যানাটমিক তুলনায়
হাত হাত লম্বা, মানে যেটা কিন্তু কাউন্টার করছে রেনেসান্সকে, যে রেনেসান্সে গুরুত্ব দেওয়া হয়েছিল খুবই প্রিসাইজ ফর্মের উপরে, ঠিক আছে, এবং ছোট মাথা, ঠিক আছে, এবং স্টাইল ফিচার, অর্থাৎ ছবির সঙ্গে এমন কিছু আঙ্গিক থাকবে যেগুলো যে ওই যে বিভিন্ন রসভঙ্গিমায় পরিপূর্ণ সেগুলো, ঠিক আছে, এবং নাকি এক্সাজারেটেড ডিটেলস, অর্থাৎ অতিরিক্ত ডিটেলিং ছবি, যা না বেশি দরকার তার থেকে বেশি ছবির ভিতরে ডিটেল, মানে অ্যাডিশনাল ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমরা হয়তো নর্মাল সময় দিতাম না সেখানে। তো এটার এর কাজ হচ্ছে এক ধরনের স্টাইলিস্টিক এক ধরনের উপাদানগুলো মিশিয়ে এক ধরনের ওভারঅল একটা ক্রিয়েশন তৈরি করা, একদম। যেটা কি বলবে যে ক্লাসিক্যাল আইডিয়া ছিল যে আমি একটা সংযুক্তি সম্পন্ন একটা উপাদান সবকিছু মিলেমিশে আসতে পারে, যেটা হচ্ছে রেনেসান্সের আইডিয়া ছিল, এবং যে সরলরৈখিক যে পার্সপেক্টিভ, সরলরৈখিক যে দৃষ্টিভঙ্গি, সেইখান থেকে লোকজন এবার কিন্তু প্রথম বেরিয়ে আসছে, সেখান থেকে লোকজন বেরিয়ে আসছে, এবং কারা কারা বেরিয়ে আসছে, গির্গিও ভাসারি, ফ্রান্সেসকো সালভাতি, ডোমেনিকো বেকাফুমি, ব্রনজিও, ঠিক আছে, এরা বেসিক্যালি তখন বেরিয়ে আসছে কিভাবে না, ওই মেন আইডিয়াটা হচ্ছে এখানে যে হারমোনি তৈরি ছিল, যে সংযুক্তি ছিল রেনেসান্স এবং অ্যান্টিকুইটির কম্পোজিশনে, সেখান থেকে সরে আসছে। ওরা বলছে আমরা হারমোনি থেকে চাই না, আমরা হারমোনিয়াস কোনো ইয়ে চাই না, এবং ওরা কি বলছে না আমরা ওই সরলরৈখিক দৃষ্টিভঙ্গি আমরা এবার নেব না, সেখান থেকে সরে আসছে, এবং ম্যানারিজম হচ্ছে। ম্যানারিজমের পরে এবার আসছে যেটা হচ্ছে বারোকো। বারোকো হচ্ছে 1600 থেকে 1750। এই বারোকো জিনিসটা ম্যানারিজমটাই আরো যখন আলংকারিক হয়ে উঠছে, আরো যখন তার মডিফাইড রূপ, এবং তার যখন সে যখন আরো ম্যাচিওর হচ্ছে, আরো বলা ভালো যে সে যখন আরো পরিপূর্ণতা পাচ্ছে, সে যখন কি না যেখানে ভিজুয়াল আর্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে যে যে শিল্প তার দৃষ্টিভঙ্গিতার মাধ্যমে, অর্থাৎ তাকে দেখছি আমি, যে তাকে দেখছি, এই যে অ্যাক্ট অফ ডুইং, এই যে কাজ তাকে দেখা, তার মাধ্যমে তার ভিতরে যে ছবির ভিতরে ভাবনা, সেটা আমার ভিতরে তৈরি হবে কিনা সম্পূর্ণ বিষয়গতভাবে, সে বিষয়গতভাবে ভাবনা তৈরি করাটা তার, কিন্তু কিভাবে না সেই ম্যানারিজম, অর্থাৎ সেই ভঙ্গিমাকেই আরো অনেক বেশি পরিমাণে আলংকারিক করে। কিরকম না, এই সময় ছবি বেসিক্যালি খুব বলা হতো বেসিক্যালি রিচনেস আছে ছবির মধ্যে, মানে ছবির মধ্যে মানে ছবি ঘনত্ব বলা যেতে পারে, তুমি বলতে পারো ঘনত্বটাই বলা যেতে পারে, এবং গ্র্যান্ডুর, মানে ছবির যে একটা দীপ্তিময় একটা ইয়ে ছবি, মানে ছবি আভাস বা আভাসপূর্ণ একটা একটা প্রভা একটা বলা যেতে পারে, ঠিক আছে, কিন্তু কি না এটার সাথে কি যোগ হচ্ছে, এটার সঙ্গে যোগ হচ্ছে মানুষের বৌদ্ধিকতা, বৌদ্ধিক বিকাশ, এবং কি না গ্লোবাল ডিসকভারি। তার মানে কি সে সময় যেহেতু কলোনিয়াল পিরিয়ড বা ঔপনিবেশিকতা যখন শুরু হচ্ছে ইউরোপে, তখন তাদের চোখের সামনে অনেক কিছু জানলা খোলা যাচ্ছে, তারা তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস দেখছে, বিভিন্ন জিনিস শিখছে, এবং সেগুলোকে সব আনার চেষ্টা করছে। এই জন্য ভঙ্গিমা এগুলো কিন্তু কমপ্লেক্স, অর্থাৎ ভঙ্গিমার ক্ষেত্রে বারোকীয় আর্ট হচ্ছে মেনলি কিন্তু কমপ্লিকেটেড, অর্থাৎ ইজি নয়। বারোকীয় পেন্টারের মধ্যে কি না পেন্টিং গুলো বিশেষত্ব ছিল সেখানে, যে এটা বেশি করে নাটকীয়তা ঢুকছে সেই পেন্টিং, যেটা কালকেই বললাম। যেমন মেনলি দুজন এখানে সব থেকে ফেমাস, একটা হচ্ছে ইটালিয়ান পেন্টার কারাভাগিও, ঠিক আছে, বা কারাভাজিও যাই বলবি, আর একটা হচ্ছে ডাচ পেন্টার হচ্ছে রেমব্র্যান্ড, ঠিক আছে, এবং রেমব্র্যান্ডের সাথে এদের ছবিতে মজা হচ্ছে এদের ভিতরে আলো এবং মানে ডার্ক একটা কন্ট্রাস্ট তৈরি হতো, একটা বিভেদ, এই বিভেদ তৈরি করা, আলো এবং ছায়ার বিভেদ তৈরি করা, এবং খুবই মানে এনার্জেটিক কম্পোজিশন তৈরি করা, মানে তার ভিতর থেকে একটা যেন একটা প্যাশন যাকে বলে সেটা বেরিয়ে আসে ছবির ভিতর থেকে। এবং সেটা কিভাবে তৈরি করছেন তিনি না, তিনি প্রচুর পরিমাণে একাধিক বৈশিষ্ট্যপূর্ণ একটা কালার প্যালেট দিয়ে, মানে রঙের সমষ্টি দিয়ে, তিনি রঙের যে তার যে তিনি যে রঙের ইয়ে করছেন, চুজ করছেন তিনি যে রঙের, যে কোন রংটা আমি ইউজ করবো, আমি নাহলে এই রংটা ইউজ করবো, তার ছবির মধ্যে এক ধরনের কিন্তু সেই ঘনত্ব, ভাবের ঘনত্ব তৈরি হচ্ছে সেই ছবির বিভিন্ন ধরনের কালারের প্রচুর রকম প্রয়োগ করে, অর্থাৎ প্রচুর গভীর প্রয়োগ করে সেখানে কালারের। এটা হচ্ছে বেসিক্যালি বারোকীয়, ঠিক আছে, বারোকীয় থেকে এবার আসছে রকোকো, 1699 থেকে 1780, ঠিক আছে, এটা মেনলি প্যারিসে ইনভেন্টেড হয় রকোকো পিরিয়ডটা। তো এটা বারোকোতে যে মানে উল্লাস ছিল যে জিনিসটা ছবির ভিতরে, এবং সেই উল্লাস থেকে বেসিক্যালি আরো সফট ফর্মে সাজানো আর্টে ঢুকছে এটা, ঠিক আছে, আরো আরো আরেকটু নরম ভাবে সেটা এবার,
এবার মানে কি যে সেই সেই র্যাডিকাল জিনিসটা আর নেই, মানে সেই নেই ছবির মধ্যে সে, ঠিক আছে, কিন্তু ছবিটা কিন্তু সে ফলো করছে সেম প্যাটার্ন এই ভারতীয় পিরিয়ডের থেকে, কিন্তু কি না এখানে লাইটনেস অর্থাৎ হালকা ভাব ছবির মধ্যে, ছবিটাতে যে হালকা ভাবটা এবং এলিগ্যান্স যেটা অর্থাৎ ছবির মধ্যে যে এরা ফোকাস করতো ইউজ করতে কি না ন্যাচারাল ফর্মের উপর, অর্থাৎ প্রাকৃতিক কাঠামো যেরকম রয়েছে তার উপরে অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন, অর্থাৎ সিমেট্রি মানে হচ্ছে তার সাথে আমার ইয়ে থাকবে, মানে অসামঞ্জস্য, মানে সামঞ্জস্য, সিমেট্রি মানে এবার সেই সিমেট্রি থেকে সরে আসবে লোকে, মানে সামঞ্জস্য থেকে সরে আসছে, অসামঞ্জস্যপূর্ণ লোকে তখন ডিজাইন বানাতে শুরু করছে, এবং কালারের মধ্যে অর্থাৎ রঙের ভিতরে সূক্ষ্মতার ব্যাপারটা আসছে এখানে, ঠিক আছে। অ্যান্টোনিও ওয়াটিউ, ফ্রাঙ্কুইস বাচার, ঠিক আছে, এবং এরা এরা বিভিন্ন ধরনের মানে খুব হালকা রিদমে এরা কাজ করেছে, ঠিক আছে, কিন্তু এদের টেকনিক্যালি কি হতো না, এদের ব্রাশ ওয়ার্ক থাকতো ঘন, ওদের তুলি আছে ঘন, এবং নতুন কালার তৈরি করা সেটা নিয়ে কাজ। এটা কিছুটা সিলভার, পোর্সেলিন, ফার্নিচার এখানেও কাজ হয়েছে এখানে, বা কোনো ফ্লোরের কোনো ডিজাইন বা কোনো ফুলের কোনো ডিজাইন, ঠিক আছে, এবং মেনলি যেটা করা হতো এখানে যে ওই যে সাজানো আর্ট জিনিসটা সেটা আরো বেশি ডেকোরেটিভ, আরো বেশি সাজানো হয়ে উঠবে। সেইখান থেকে আবার আসছে নিও ক্লাসিসিজম 1750 থেকে 1850, 100 বছর। তো এইটা হচ্ছে বেসিক্যালি যেটা যেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল পিরিয়ড থেকে আবার সেই পুরোনো আইডিয়া নিয়ে আসছে, যে এনশিয়ান সিভিলাইজেশন যেমন অ্যাথেন্স, নেপলস, গ্রিস যেরকম তৈরি হয়েছিল বা ইটালিতে, এবং সে সময় একটা আইডিয়া এলো যে না আমরা আবার পুরোনো জিনিস আমরা সব নতুন করে আবার বানানোর চেষ্টা করবো। তো আর্টিস্ট আবার পুরোনো জিনিস নতুন করে বানানোর চেষ্টা করতে লাগলো। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডেই নতুন করে আবার ইন্টারেস্ট তৈরি হলো কিসের না হারমোনি বা সামঞ্জস্য, সংযুক্তির প্রতি, সরলীকরণ বা সিম্পলিসিটির প্রতি, এবং প্রপোর্শনের প্রতি। প্রপোর্শন মানে অনুপাত, পার্টিকুলারলি যে ছবির ভিতরে যে অনুপাতের আইডিয়া ছবির ভিতরে, যে কোনো একটা পার্টিকুলার ল্যান্ড তার তলায় আমি কতটা জায়গা থেকে দূরে একটা গাছের গুই গিয়ে বা একটা কোনো কুড়ে ঘর রাখতে পারি কোনো একটা ল্যান্ডস্কেপের মধ্যে দাঁড়িয়ে, তার ফিল দুটোকে আমাকে মেপে দেখা, এবং কত প্রপোর্শনে আমার ছবিতে কতটা পোর্শন এটা থাকলে ছবিটার সঙ্গে জিনিসটা যাবে, এই ধরনের আইডিয়াগুলো ধরো আসতে শুরু করছে, মানে প্রপোর্শনাল আইডিয়াগুলো। এবার এরা বেসিক্যালি ক্লাসিক্যাল, যে অ্যাকচুয়াল ক্লাসিক্যাল অর্থাৎ যেটা সেই মধ্যযুগীয় যে গ্রিস, সেখান থেকে মধ্যযুগীয় না একদম প্রাচীন প্রাচীন গ্রিস থেকে, গ্রিসের যে হ্যাঁ অবস্থা। সেইখান থেকে এরা মানে অনুপ্রাণিত হয়েছে, এবং এইখানে এক ধরনের ফোকাস আমার আইডিয়ালিজমের উপরেও আসছে, ভাববাদের উপরেও আসছে এখানে এক ধরনের ফোকাস, ঠিক আছে। বাট যেহেতু ভাববাদের উপর আসছে সেই জন্য আলটিমেটলি এরা মডার্নিজমের দিকেও আসছে, তা আধুনিকতাবাদের দিকেও আসছে এখানে। কিরকম না তাদের কাজের যে সেই সময়কার যে রিলেভেন্সি, যে আমি যখন কোনো একটা কাজ করছি সেই সময়কার দাঁড়িয়ে আমার যে কাজের প্রাসঙ্গিকতা সেটা তাদের কাজের মধ্যে থেকে উঠে আসছে, কাজের ভিতর থেকে সেটা। ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছে যে ইটালিয়ার একজন স্কাল্পচার, একজন স্থাপত্যবিদ অ্যান্টোনিও কানোভা, সে মার্বেল স্কাল্পচারে তার পুরনো ক্লাসিক্যাল এলিমেন্ট নিয়ে আসে, কিন্তু ওই প্রথম দিকের ক্রিয়েশনে যে যে একটা কৃত্রিমতা তৈরি হয়েছিল, একটা ঠান্ডা কৃত্রিমতা তাদের ইয়েতে, মানে পুরনো প্রাচীন ক্লাসিক্যাল ইয়েতে, সেটাকে কিন্তু সেখানে সরিয়ে ফেলা হচ্ছে, সেটা কিন্তু আর নেওয়া হচ্ছে না সেটাকে। তো সেই জন্য আইডিয়ালিজমটা ঢুকছে কেন, যে ভাববাদের যে একটা একটা ঝোঁক, মানে পুরোনো জিনিস নিচ্ছি, ক্লাসিক্যাল জিনিস নিচ্ছি, কিন্তু ভাববাদের আরো বেশি ঝোঁক তার ভিতরে। এর ভিতরে পুরোটাই পড়ে যে এই হোল ভিক্টোরিয়ান পিরিয়ডে যত বিল্ডিং, ঠিক আছে, পুরোটাই কালকে আলোচনা হয়েছে। তো রোমান্টিসিজম তারপর ঢুকছে 1780 থেকে 1850, ঠিক আছে। রোমান্টিসিজমের মধ্যে মেন আইডিয়া ছিল যে অর্ডার, বা এই যে অর্ডার মানে যে বিন্যাস, অর্ডার বা ক্রম বিন্যাস, অর্ডার, হারমোনি, সংযুক্তি, ন্যাশনালিটি, যুক্তিবাদ, এই সমস্ত কিছুকে বর্জন করে, ইভেন ইনফ্যাক্ট ক্লাসিক্যাল আর্ট এবং নিও ক্লাসিসিজম এইগুলোকে বর্জন করে এখান থেকে বেরিয়ে আসা, এখান থেকে। এবং কি না এটা অ্যাকচুয়ালি পেন্টিং থেকে মিউজিক থেকে সাহিত্য প্রচুর জায়গাতে ট্রান্সফর্ম হয় রোমান্টিসিজমের আইডিয়াটা। জিনিসটা কি করলো, আর্টিস্ট জোর দিতে শুরু করলো ব্যক্তির উপরে আবার, এবং ব্যক্তির মানে কল্পনার উপর, এইটা যে আরো ইম্পর্টেন্ট, ব্যক্তির কল্পনার উপরে। এবং কিনা রোমান্টিসিজম আর একটা মেন মানে ইয়ে ছিল, শর্ত ছিল বা
বা কি বলবো যে অ্যাপ্রিসিয়েশন যাকে বলে, যে অ্যাপ্রিসিয়েশনের বাংলা তো বা কি কি হবে তো মানে রোম্যান্টিসিজমের জায়গায় যেটা বারবার আমরা দেখেছি সেখানে প্রকৃতি অনেক বেশি হ্যাঁ বড় হয়ে হ্যাঁ উঠেছে। তো প্রকৃতিকে এক ধরনের পুজো করার মতো, কিন্তু সেই পুজোটা মানে ঠিক কি সেন্সে, সেই পুজোটা মানে ঠিক মানে ওই নৈসর্গিক সেন্স, নৈসর্গিক সেন্স একদম। ঠিক আছে। হ্যাঁ। তো সেই জন্য কি করতে শুরু করলো, মানে পেন্টিং এর কেসে বহু আর্টিস্ট তারা নিজেদের ঘরের ভিতরে বসে পেন্ট করতো অন্ধকার রুমে, হ্যাঁ। তারা সেখান থেকে বেরিয়ে এসে একদম প্রাকৃতিক ল্যান্ডস্কেপ পেন্টিং শুরু করলো, প্লেন ল্যান্ডস্কেপ পেন্টিং শুরু হলো, এবং আর্টিস্ট বেশি সরে এলো বৌদ্ধিক এবং যুক্তি যে চিন্তা শক্তি, সেখান থেকে সরে এসে কোথায় ঢুকছে না ইমোশন, প্যাশন। এখানে বেসিক্যালি মানে ইয়ে হচ্ছে তোর এই হেনরি ফুজেলি বা উইলিয়াম ব্লেকের কবিতা বা হেনরি ফুজেলি পেন্টিং, যেটা বেসিক্যালি বিভৎসতাবাদ এবং এক ধরনের মানে অদ্ভুত পেন্টিং, ঠিক আছে, অদ্ভুতবাদ, স্ট্রেঞ্জনেস, ঠিক আছে, যেটা বেসিক্যালি উঠে আসছে, বাট তার সঙ্গে তাকে যোগ করা হচ্ছে মানুষের সাইকোলজির সাথে, সাইকোলজি একদম গহন ও গভীর জায়গা থেকে যে অন্ধকার যে ছায়া উঠে আসছে, সেই ছায়াকে তিনি ধরার চেষ্টা করছেন ছবিতে। ফর এক্সাম্পল উইলিয়াম ব্লেকেরও তাই, যে এই যে মিস্টিক, অর্থাৎ এই যে আধ্যাত্মবাদী চিন্তা ভাবনা, সেই আধ্যাত্মবাদকে তিনি এবং তার চারপাশের যে সোসাইটিতে যে তিনি ইয়ে দেখছেন, বন্ধন দেখছেন, তিনি যে রিস্ট্রেন দেখছেন, সেই যে সেটাকেও তিনি তার সেটা থেকে তিনি যে হতাশ হচ্ছেন, সেই হতাশবাদটা বা নৈরাশ্যবাদটা হালকা করে ঢুকছে এখানে, অর্থাৎ রোমান্টিসিজম এগুলো হালকা করে ঢুকছে এগুলো। পরবর্তীকালে এবার আসছে রিয়েলিজম, সেখান থেকে 1848 থেকে 1900 না কি না, এখানে রিয়েলিজম অ্যাজ ধরা হচ্ছে প্রথম মডার্ন আর্ট মুভমেন্ট, যেটা 1840s হয়েছে। তো এটা দুটো রিজনের জন্য, এটা বেশ কটা রিজনের জন্য হয়। ফার্স্ট, যে এই রোম্যান্টিসিজম মুভমেন্টটার উল্টো দিকে লোকে উঠতে শুরু করে, ঠিক আছে, জার্নালিজম ইটসেলফ উঠতে শুরু করে, জার্নালিজমের জন্য কি হয় না রিয়েল লাইফ ইভেন্ট আরো বেশি লোকের কাছে আসতে শুরু করে, এবং ফটোগ্রাফির জন্ম শুরু হয়। অর্থাৎ এই প্রথম যে কোনো একটা পোর্ট্রেট আঁকতে গেলে, কোনো একটা রিয়ালিটি আঁকতে গেলে আমাকে আর কোনো আর্টিস্টের দরকার হচ্ছে না, আমি যেটা ক্যামেরা ফিট করে সেই রিয়ালিটি ছবি তুলতে পারছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা জাংচার থেকে সরে আসে। সেই জন্য কি হলো না, নিজে এই যে ক্যাপচারিং এভরিডে লাইফ, অর্থাৎ প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবন, সেইটাকে এবার ছবির মাধ্যমে বা শিল্পের মাধ্যমে তুলে ধরার চাহিদাটা বেড়ে যায় আরো বেশি। কি হয় না, এইটা হয় যে অ্যাকিউরেসির উপর গুরুত্ব দেওয়া শুরু হয়। আমি যা বলবো সেটা সঠিক হতে হবে, সেটাকে আমি যেটা বলবো, বা সেটাকে নিখুঁত হতে হবে, অ্যাকিউরেট, সেটাকে নিখুঁত হতে হবে কিসের সঙ্গে না, যে যে অ্যাকচুয়াল বস্তু আছে তার যে ভাবনা, একদম। আর আমি যে বস্তু আঁকছি এবং আমার ভাবনা, দুটোকে এক হতে হবে, দুটোর সঙ্গে আলাদা হলে হবে না এখানে। তো সেই জন্য কি করলো না, তারা অনেক সময় জীবনের মতো মানে এবং জীবন্ত ডেপিকশন দিত, অনেক সময় তাদের কোনো মানে জীবন্ত কোনো ভাব দিত কোনো ছবির ভিতরে বা কোনো বস্তুর ভিতরে, যে বস্তুগুলো সেই হয়তো সেই পরিপ্রেক্ষিতে খুবই জীবন্ত। যেমন ফর এক্সাম্পল, আমি যেখানে বসে আছি আমার সামনে কম্পিউটারটা খুবই জীবন্ত, জীবন্ত মানে নট সেন্স তার ভিতরে লাইফ আছে, বাট ইটস লাইভ, অর্থাৎ যার ভিতরে মনে হচ্ছে লাইফ আছে, বা সেই জিনিসটা আমি যখন ছবির মধ্যে তুলে ধরবো, আমি তাকে এটাকে এক্স্যাক্টলি এভাবে তুলে ধরবো, আর কিছু নেই এখানে। আমি কিছু দেখাতে চাইছি না এক্সট্রা, যে এটাকে জীবন্ত এটা বোঝানোর জন্য আমি আর কিছু ঢোকাচ্ছি না, জাস্ট এটা এরকম পজিশনে আছে, জাস্ট আমি এরকম পজিশনে বসে আছি এবং সেইখান থেকে ছবি ধরা হচ্ছে। একদম। তো এখানে হচ্ছে এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। এই যে এখানে ওরম একজন খুব রিয়েলিস্ট মুভমেন্টের একজন ছিলেন গুস্তেভ করবেট, তিনি বলেছিলেন যে তিনি যেটা ফিজিক্যালি দেখতে পান তিনি শুধু সেটাই পেন করবেন, তিনি এই বিষয়ে কিছু পেন করবেন, আমি রুমটা এরকম দেখতে পাচ্ছি, ব্যাস এটাই। আর কোনো ধরনের কোনো ভঙ্গি নেই, কোনো কোনো আলাদা কোনো কিছু যুক্তকরণ নেই, কোনো অলংকারীকরণ নেই, কিছুই নেই এসব। তো এটাই বেসিক্যালি ওখানে হচ্ছে। তো টিপিক্যালি হচ্ছে রিয়েলিজম, যেটা রিয়েলিজম থেকে আমরা আবার সরে আসছি, এটা হচ্ছে আর্ট নভেল 1890 থেকে 1910। তো এটাকে বলে নিউ আর্ট বলা হয়, ঠিক আছে, যেটা হচ্ছে প্রথম মানে বলে যে আমরা কোনো অথেন্টিক আর্ট বানাতে হবে, অর্থাৎ স্বতন্ত্র আর্ট বানাতে হবে, যেটা যে আগের যত রকম ভঙ্গি এসছে, যত রকম স্টাইলে, যত রকম মুভমেন্ট এসছে, সব থেকে আমাদের সরে আসতে হবে। তো এটা বেসিক্যালি প্রথম গ্রাফিক্স, ইলাস্ট্রেশন, ম্যাগাজিন কভার, কার্টুন, বিভিন্ন অন্যান্য ফর্মে আর্টের যে গমন পথ সেগুলো বিচার করতে দিতে শুরু করলো, নট অনলি জাস্ট ক্যানভাস এবং নট অনলি জাস্ট বই, এর বাদ দিয়ে সরে এলো এখান থেকে, কারণ তখন অলরেডি সিনেমা উঠতে শুরু করছে হালকা হালকা ভাবে। তো এটা বেসিক্যালি ফোকাস করতো প্রাকৃতিক দুনিয়ার উপর, ঠিক আছে। এবং ব্যাপারটা হলো যে বৈশিষ্ট্য হচ্ছে
ক্যারেক্টারিস্ট বৈশিষ্ট্য হচ্ছে যে লম্বা লাইন এবং লম্বা কার্ভ, এই হচ্ছে ছবির মেন বৈশিষ্ট্য। যে ছবির ভিতরে কার্ভ এবং লাইনের খুব বড় ইম্পর্টেন্স আছে। এরা বিভিন্ন জায়গাতেও কাজ করেছে, মিডিয়াতেও ঢুকেছে, আর্কিটেকচারেও আছে, গ্রাফিক যেটা বলে গ্রাফিক্স এবং ইন্টেরিয়ার ডিজাইন, ভিতরকার ডিজাইন কোনো রুমে বা কোনো ধরনের জুয়েলারি তৈরি করা, কোনো গয়না তৈরি করা, এবং ছবি আঁকাতে তো বটে। তো মেনলি এখানে জিনিসটা হচ্ছে যে কার্ভেচার, বা এই যে কার্ভেচারের বাংলা কি করবো, কার্ভের বাংলা হচ্ছে যে বঙ্কিমতা। ঠিক আছে, বঙ্কিমতার বঙ্কিমতার যে আইডিয়া, মানে ঠিক এটা কিন্তু উঠছে আগে, ঠিক কিউবিজম বা ওদের আগে থেকে, এটা কিন্তু পরে জন্ম দিচ্ছে কিউবিজম বাইরে। ঠিক আছে, শুধু কিউবিজম নয়, মানে হোল দাদাইজম মুভমেন্ট, মানে প্রথমে পিকার্সের মানে প্রথম পূর্বপুরুষ হিসেবে এরা রয়েছে। সেটা খুব ব্রিফ স্বল্প সময়ের জন্য হয়ে চলেছিল। তারপরে যেটা সেটা যে ইমপ্রেশনিজম, তার কিছুটা আগে 1865 থেকে 1885। তো ইমপ্রেশনিজমের মধ্যে মেনলি পড়বে ক্লাউদে মনে, ঠিক আছে, তারপরে অগাস্ট পিয়ারে রেনোয়া, তো এরা বেসিক্যালি মেনলি পড়বে। তো ইমপ্রেশনিস্ট মেন আইডিয়াটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার মুহূর্ত, কোনো একটা বিশেষ মুহূর্ত থেকে তার যে ইমপ্রেশন, তার যে ভাবনা, সেখান থেকে সেই ভাবনাটাকে আমাকে ফুটে ধরা, তুলে ধরা, তার যে ইমপ্রেশন, নট দ্য সাবজেক্ট ইটসেলফ, বিষয়বস্তুটা নয়, বাট বিষয়বস্তুটা ভাবনা, সেটাকে আমি কিভাবে তুলে ধরবো। তো এটা কিভাবে ওরা তৈরি করতো না, ছোট এবং মানে ছোট এবং তাড়াতাড়ি, কুইক, যে তুলি আঁচড়, তুলি আঁচড় থাকতো ছোট কিন্তু তাড়াতাড়ি চালানো তুলি আঁচড়, ঠিক আছে, বা এমন ভাবে এক ধরনের স্কেচ লাইক ফিল লাগতো যে ছবিটা হয়তো ফিনিশ হয়নি, ছবিটা হয়তো আরো সেটা স্কেচ বানানো হয়েছে, মানে তার আগের কোনো একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি, ছবিটা এখনো কমপ্লিট ফর্ম আসেনি, ছবিটা হয়তো কমপ্লিট ফর্ম আসবে সেখানে, বাট সেই অবস্থাতে তাকে ছেড়ে রাখা হচ্ছে, সেই যে অসমাপ্তিকরণটা, যে তাকে ছেড়ে রাখা হচ্ছে, তাকে আমি শেষ করছি না, লোকের মনে হচ্ছে শেষ হচ্ছে না, এটাই মজা না, যে যে দর্শক সে তার মনের ভাবনা দিয়ে বাকিটা শেষ করে। তো এটা এই জায়গায় এখানে রয়েছে। এবং কি করতে ওরা এরা ইউজ করলো যে আধুনিক জীবনটাকে এরা এদের বিষয়বস্তু হিসেবে ধরতে শুরু করলো ছবি। আধুনিক বিষয়বস্তু বলতে কি না, তখন ড্যান্স হল, যেগুলো নতুন যেগুলো সাইডে উঠছে, বা কোনো সেল বোট, নদীর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, এরা কি করলো, এরা কিন্তু হিস্ট্রি বা পুরাণ থেকে কিন্তু এরা বিষয়বস্তু নিল না। তো এই যে ক্লাউদে মন যার কথা বলছে, ক্লাউদে মন সব থেকে ইম্পর্টেন্ট আর্টিস্ট এখানে, ঠিক আছে, যিনি বেসিক্যালি ইমপ্রেশনিজম মুভমেন্টটাকে তিনি তুলেছিলেন। তিনি বলতে চেয়েছিলেন যে এই একজনের পারসেপশন বা একজনের উপলব্ধি নেচার সম্বন্ধে, সেটাকে আমার তুলে ধরতে হবে, সেটা হচ্ছে তার ইমপ্রেশন সেই নেচার সম্বন্ধে, ঠিক আছে। তো তার বিশেষ কিছু ছবি আছে, সানরাইজ, তারপরে ওম্যান উইথ দ্য প্যারাসোল, দ্য ওয়াটার লিলি পন্ড, এই ছবিগুলো পার্টিকুলারলি হয়তো তুই বাবা যদি পরে নোট করে দিস, আমি তোকে পরে এগুলো পাঠিয়ে দেবো কি ফলো করতে হবে। এবার ইমপ্রেশনিজম থেকে পোস্ট ইমপ্রেশনিজমে ঢুকছে। এটা বেসিক্যালি 1885 থেকে 1910। পোস্ট ইমপ্রেশনিজম কি না, এর আগে যতগুলো আগে গ্রুপ পেন্টিং হতো, তাতে সবগুলোতেই আর্টিস্টরা অ্যাজ এ গ্রুপ কাজ করতো, যে মানে যারা কাজ করতো, যারা সেম মুভমেন্টে ছিল, তাদের অ্যাটলিস্ট তারা একজনকে চিনতো, তারা একে অপরের কাজ সময় অবগত ছিল। এই প্রথম পোস্ট ইমপ্রেশনিস্ট পেন্টাররা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পেন্টার হিসেবে কাজ করতে শুরু করলো। কিন্তু মজাটা হচ্ছে যারাই বেসিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল ছিল, যারা বেসিক্যালি প্রভাবশালী হয়ে উঠেছিল, যারা এদের মধ্যে কিন্তু ভাবনার সমত্ব কিছুটা হলেও ছিল এদের মধ্যে, বা সমসত্ব ভাবনা কিছুটা হলেও এখানে ছিল। তো যাই হোক, তো এখন হচ্ছে এখানে কি করতে শুরু করলো না, লোকজন এই যে নিজস্ব মানে, কিন্তু যখন কি হলো, সে যখন ইন্ডিভিজুয়াল পেন্টার, তার নিজস্ব মানে আছে কোনো ছবিতে একটা, কিন্তু সে কিন্তু ফোকাস করলো না নিজস্ব মানের দিকে, সে ফোকাস করছে এখানে অবজারভেশনের দিকে। অবজারভেশন মানে কি, মানে দৃষ্টিগোচরতা, এখানে সেই দৃষ্টিগোচরতা দুনিয়ার সম্বন্ধে, দুনিয়াকে আমি কোন চোখে অবজার্ভ করছি, দুনিয়াকে আমি কোন চোখে আমি কি বলবো, এটা মানে আমার সামনে দৃশ্যমান জগৎ কিভাবে আসছে, এক্স্যাক্টলি আমার সামনে দৃশ্যমান জগৎ কিভাবে আসছে, রাদার সেই দৃশ্যমান জগতের আসল মানে কি, সেটা আমি ধরতে চাইছিলাম। দৃশ্যমান জগতের মানে খোঁজা আমার উদ্দেশ্য নয়, বাট রাদার দৃশ্যমান জগৎ আমার চোখের সামনে কিভাবে আসছে সেখানে, এইটা সেখানে মেন জিনিস। এবার এটাকে এরা অ্যাচিভ করতো কিনা বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ উদ্ভটবাদ তত্ত্ব দিয়ে, মানে কি যেটা আমি আমার চোখের সামনে ঘটছে সেটা আমার ভিতরে ভাবনা নয়, তাহলে সেটাকে আমাকে দেখানোর জন্য আমাকে এমন কিছু দিতে হবে সেখানে, যাতে সেই ভাবনাটা যে বেঁকে যাচ্ছে, তার যে এক ধরনের বিকৃত, ফর এক্সাম্পল যে জর্জ সিউরাট,
তিনি এই পয়েন্টিলিজম বলে এক ধরনের টেকনিক ইউজ করেছিলেন, যেখানে ইন্ডিভিজুয়াল ছোট 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 আলাদা আলাদা ডট দিয়ে তিনি ইমেজ তৈরি করার চেষ্টা করতেন। ডট মানে বিন্দু, বিন্দু দিয়ে মানে ইমেজ তৈরি, কিন্তু সেখানে প্রত্যেকটা বিন্দুই প্রত্যেকটা বিন্দুর থেকে আলাদা, তার গঠন, তার তার ইভেন তার ভাব প্রকাশে প্রত্যেকটা বিন্দু নিজস্ব ভাব আছে সেখানে। বা ভ্যান গকে তো কনসিডার করা হয়, ভ্যান গক যেমন তার নিজের নিজের ব্যক্তিগত তার ভাবনা, তার ব্যক্তিগত প্রকাশ তিনি তার আর্টের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন। এবং কি না ভ্যান গকের মজা ছিল যে এটা ইমপ্রেশনিজমের থেকে ডিফারেন্ট এই জন্য, ইমপ্রেশনিজম যেটা বললাম ছোট লাইট, মানে হালকা এবং এক ধরনের ছোট, হালকা এবং ছোট ব্রাশ স্ট্রোক ইউজ করা হতো, কিন্তু এখানে ঘষ্টানে ব্রাশ স্ট্রোক এবং আরো বেশি যাকে বলে ডার্ক টোন, মানে গুরু গম্ভীর এক ধরনের মানে মোটা দাগে ব্যঞ্জনা যাকে বলে, গুরু গম্ভীর ব্যঞ্জনা, সেইটা ভিতর থেকে উঠে আসছে। সেটা গুরু গম্ভীর মানে সেটা অন্ধকার নয়, বাট রিচনেস যেটা বলে, ঠিক আছে, সেই জিনিসটা উঠে আসছে, গাঢ়ত্ব এক্স্যাক্টলি। এবং সেইটা কিন্তু কি, সেটা কিন্তু আসছে তার টোন যেটাকে বলে, তো তার ব্যঞ্জনা সেইটা থেকে। তো এটা এখানে গেল পোস্ট ইমপ্রেশনিজম। তো এবার আসছে ফবিজম 1900 থেকে 1935, যেটা বেসিক্যালি হেনরি ম্যাটিস শুধুমাত্র থাকেন, তিনি বেসিক্যালি ভ্যান গক এবং জর্জ সিউরাট এদের দুজন থেকে আসেন। কিন্তু এটা প্রথম অ্যাভাগার্ড আর্ট হিসেবে ঢোকে, অর্থাৎ এটা তার পূর্ববর্তী যত রকমের এস্টাবলিশ অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে কোনো পদ্ধতিকেই এটা বর্জন করতে চায় সেখান থেকে, এবং নতুন রাস্তা দেখতে চায়। তো কি হলো এটার মনে কি না, এটা কিভাবে শুরু হতে শুরু, মানে এটা বেসিক্যালি একটা 20th সেঞ্চুরি মুভমেন্ট। তো এটা ক্যারেক্টারাইজড হয়েছিল মানে প্রচুর মানে প্রকাশ ভঙ্গিমায় প্রচুর ব্যবহার, না কিসের না খুব ঘন কালার, এটা ব্যবহার এখানে শুরু হয়েছিল। কালার, লাইন অর্থাৎ তার কাঠামো, এবং ব্রাশ ওয়ার্ক অর্থাৎ তার তুলির প্রয়োগ, এখানে এই পুরোটার ক্ষেত্রে খুবই এক্সপ্রেসিভ ইউজ হয়েছিল। মানে তার নিজেকে প্রকাশ ভঙ্গিমায় যেভাবে আমি ইউজ করছি সেভাবে আমি ইউজ করতে পেরেছিলাম। কিরকম, এবং নাকি না সারফেস ডিজাইন, অর্থাৎ যে সারফেসের উপর আমার ছবি দাঁড়িয়ে আছে তাকে ডিজাইন করা, তার সম্বন্ধে ভাবা, ছবি যার উপর দাঁড়িয়ে আছে সেটার সম্বন্ধে ভাবা। এবং ফ্ল্যাট কম্পোজিশন যেটা বলছে, ফ্ল্যাট কম্পোজিশন মানে হচ্ছে ছবির মধ্যে একটা ফ্ল্যাটনেস তৈরি হবে ছবির মধ্যে, মানে ছবির মধ্যে একটা সমতল ভাব থাকে ছবির মধ্যে, যেন তারা যেন একটা সেম একটা প্লেনে আছে ওটা ছবিটা, তাদের ভিতরে যেন অন্য কোনো মাত্রা নেই ছবির ভিতরে, ছবির একমাত্রিক ছবি, মানে ল্যান্ডস্কেপের জায়গাটা অনেক বেশি মাত্রায় হ্যাঁ অনেক বেশি মাত্রা চলে আসবে সেখানে। এবং সেই ল্যান্ডস্কেপ, তার উপরে দাঁড়ানো জিনিসপত্র, তাদের মধ্যে একটা ফ্ল্যাটনেস ফিলিং তৈরি হবে, তারা দে আর ফ্ল্যাট অন দ্য ল্যান্ড, ঠিক আছে, নট দে আর অন দ্য টপ অফ দ্য ল্যান্ড। এইটা হচ্ছে মেন পার্থক্য, মানে যেন আমি একটু দূর থেকে একটা পৃথিবীর সমতাকে দেখছি, সমতাকে দেখছি, ঠিক 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 ঠিক। তো তো এই যে এখানে মেনলি ম্যাটিসের কাজ, এটা হেনরি ম্যাটিস, ঠিক আছে, এবং হেনরি ম্যাটিস হচ্ছে প্রিকারসার, হচ্ছে কি মানে আগের পূর্বপুরুষ হচ্ছে কিউবিজম ও এক্সপ্রেশনিজম, এদের পূর্বপুরুষ, ঠিক আছে। তো এখানে যেমন ম্যাটিসের কাজ ছিল যে কালারের যে 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 রিপ্রেজেন্টেশনাল পারপাস এবং তার যে ডেসক্রিপটিভ পারপাস, অর্থাৎ তার ডেসক্রিপটিভ মানে তার ডেসক্রিপশন মানে বর্ণনা ভিত্তিক, এবং তার যে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ রিপ্রেজেন্ট মানে প্রকাশ ভঙ্গি, প্রকাশ বা প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব যে আইডিয়া, অর্থাৎ একটা রং পার্টিকুলারলি কাকে ডিসক্রাইব করে, কোন ভাবনাকে ডিসক্রাইব করে। যেমন ফর এক্সাম্পল যে নীল ভাবনাটাকে ধরা হয়, যে নীল রংটাকে ধরা হয় স্যাডনেস এর সাথে যায়, ঠিক আছে, রেড রংটাকে ধরা হয় কিছুটা রাগের ক্ষেত্রে। অর্থাৎ রঙের যে একটা ফিলোসফি আছে, রঙের যে দর্শন আছে, যে কোনো একটা রংকে আমি পার্টিকুলার কি হিসেবে দেখছি, যে হরিৎ হরিৎ জিনিসটাকে আমি ইউজ করছি ইউথ হিসেবে, যৌবন হিসেবে দেখছি হলুদ রংটাকে, সেই জায়গা থেকে সরে আসছে। সে বলছে তার যে নিজস্ব, তার যে প্রতিনিধিত্বের, তার যে তার যে পারপাস, তার যে উদ্দেশ্য, তার যে রং যে উদ্দেশ্যকে প্রতিনিধিত্ব করবে, যে রং যে উদ্দেশ্যকে ডেসক্রাইব করবে, বিশ্লেষণ করবে, আমাকে সেখান থেকে সরে আসতে হবে, আমাকে তার সেই রঙের ভাবনা নিয়ে ভাবতে হবে, কোন রংকে আমি কিভাবে ইউজ করছি এবং সেটা কিভাবে হিস্ট্রিতে ইউজ হয়ে এসেছিল করেছে, সেটা বেসিক্যালি হলো ফবিজম। সেখান থেকে ঢুকছে আমার এক্সপ্রেশনিজমে। আগেও বলেছি 1905 থেকে 1920 এটা সিনেমাতে সব থেকে বেশি এফেক্টিভ, ঠিক আছে। মেন আইডিয়াটা হচ্ছে যে চারপাশে কনফ্লিক্টিং ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার 1 তৈরি হচ্ছে, আরো রকম যুদ্ধ তৈরি হচ্ছে, মানুষের রোম্যান্টিসিজম এবং আইডিয়ালিজম থেকে মানুষ অনেক সরে আসছে সেখান থেকে। এবং কি বলছে যে মানুষ বলতে চাইছে দ্য লস অফ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ আধ্যাত্মবাদের পতন এখানে,
না এখানে কি না দ্য মেশিনারি মানে তার যান্ত্রিক সভ্যতা তখন সারপাস করে গেছে, তখন কনজিউম করে গেছে, তখন খেয়ে গেছে আধ্যাত্মিক সভ্যতা তখন। সেই সময় দাঁড়িয়ে মানুষ যখন ছবি আঁকতে শুরু করছে তখন কি করছে, মানুষ তখন কাঠামোকেই পরিবর্তন করে দিচ্ছে, কাঠামো বিকৃত, যে ডিস্টরশন অফ ফর্ম, অর্থাৎ যে মেন কাঠামোর উপর দাঁড়িয়েছে সে তাকে আমি বিকৃত করছি। তার কারণ হচ্ছে আমার চারপাশে পৃথিবীকে যে আমি ফর্মে দেখছি সেটাও বিকৃত হয়ে গেছে। তো এবং কি করছে না তাদের ভিতরে যে অ্যাংজাইটি, উদ্বেগ এবং এই যে র ইমোশন, কাঁচা ইমোশন, মানে সেটাকে কোনো কিছু দিয়ে ঢেকে চেপে রাখা নয়, সেটাকে তখন সেই ছবির মাধ্যমে এবং প্রচুর মানে শক্তিশালী রঙের মাধ্যমে, রঙের শক্তির মাধ্যমে, এটা বলতে পারে শক্তি কথাটা ইউজ করতে হবে এখানে, শক্তির মাধ্যমে সে যাতে ফেটে বেরিয়ে আসতে চাইছে সেখান থেকে। এবং কি না এই যে যারা পার্টিকুলারলি এক্সপ্রেশনিস্ট পেন্টার, যেমন কিছুটা ক্ষেত্রে ভ্যান গগ, কিন্তু ভ্যান গগ মানে পুরোপুরি এক্সপ্রেশনিজম নয়, ঠিক আছে, ভ্যান গগ এক্সপ্রেশনিজম আগে ঢুকছে বাট ওখানে স্টেট। এরা কি করতো না, এরা বেসিক্যালি অথেন্টিক হওয়ার জন্য, অর্থাৎ পুরোপুরি ভাবে মানে নিজের কাছে নিজেকে সৎ থাকার জন্য, মানে আর্টের প্রতি সৎ থাকার জন্য এরা কি করতো না, এরা বেসিক্যালি তাদের ওয়েস্টার্ন আর্ট ছেড়েও এরা অন্যান্য যত সমস্ত এথনোগ্রাফিক যেগুলো মানে যেগুলো এথনিসিটির উপর বেস করে যে সমস্ত মিউজিয়াম তৈরি হয়েছে, কোনো একটা পার্টিকুলার ভাষা বা কোনো একটা পার্টিকুলার জাতির জাতির তার যে লোক সংস্কৃতি তার উপর বেস করে বিভিন্ন ধরনের মিউজিয়াম বা কোনো নেটিভ ফোক ট্র্যাডিশনের কোনো মিউজিয়াম বা কোনো ট্রাইবাল বা কোনো আদিবাসী আর্ট, এইগুলোর প্রতি এরা বেশি ডেল্ভ করে গেছিল ওয়েস্টার্ন আর্ট থেকে, মানে মেন স্ট্রিম ওয়েস্টার্ন আর্ট থেকে সরে গিয়ে ট্রাইবাল আর্ট, অন্যান্য নেটিভ অর্থাৎ প্রাদেশিক বিভিন্ন ধরনের জিনিস, প্রাদেশিক বিভিন্ন ধরনের সাহিত্য, লোকশিল্প যেগুলো হয়তো লোকে বেশি দেখেও না, কিছু ভাবেও না, সেসব দিকে এরা ঢুকেছিল। তো পার্টিকুলারলি এডওয়ার্ড মুঞ্চ সব থেকে আগে দিনে দেখেছিলাম দ্য স্ক্রিন, যে ছবিটা কালকে দেখালো। তো সেখানে এই যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ছবির মধ্যে বড় অংশ। তার মধ্যে কিউবিজম ঢুকছে 1907 থেকে 14তে, যারা কিউবিজমের মেন পাবলো পিকাসো, জর্জ ব্রাক। তো যারা এই আইডিয়াটাকে রিজেক্ট করতে শুরু করে যে আর্টের নেচারকে কপি করা উচিত কি উচিত না, তারা আইডিয়া দিতে শুরু করেছে আর্টের নেচারকে কপি করা উচিতই নয়, আর্ট শুড নট কপি নেচার। তো এরা বেসিক্যালি ট্র্যাডিশনাল টেকনিক এবং পার্স থেকে সরে যায়, ঠিক আছে, এবং এরা এই জন্য হেভিলি রিলাই করতে শুরু করে উদ্ভটবাদের উপর, অর্থাৎ অ্যাবস্ট্রাকশনের উপর, এবং কি না জ্যামিতির উপরে, পার্টিকুলারলি বিভিন্ন ধরনের জ্যামিতিক ফর্ম যেমন কিউব এবং মাল্টিপল মানে মানে প্রারম্ভিক মানে পয়েন্ট থেকে, অর্থাৎ আমি আজকে এই পয়েন্ট থেকে শুরু করলে আমি এক ধরনের পার্সপেক্টিভ পাবো ছবিটা, সেটা যদি আমি এই পয়েন্ট থেকে দেখছি তার একটা অন্য পার্সপেক্টিভ পাই ছবিটা আমি, অর্থাৎ বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে একই ছবিকে বিভিন্ন পার্সপেক্টিভে নিয়ে আসা, এই জিনিসটাও কিন্তু এরা তখন প্রথম শুরু করছে কিউবিজমের মধ্যে দিয়ে। এবং অনেক ক্ষেত্রে এরা এদের ছবি এমন জায়গায় যাচ্ছে যে এদের সাবজেক্টকেই আমরা চিনতে পারছি না ছবিতে সাবজেক্ট ইজ নট দ্য মেন থিং, ছবিতে মেন আইডিয়াই হচ্ছে এটা যে আমরা যখন ফ্র্যাগমেন্টেড জিনিস, হয়তো আমরা কোনো একটা অবজেক্টকে তাকে তার অ্যাজ এ হোল দেখাবো না, তাকে তার সমগ্র দেখাবো না, বা তাকে তার খণ্ডিতকরণে দেখাবো, তার খণ্ডিতকরণ এই এক জায়গায় আসছে এটা, কিন্তু বিচ্ছিন্নতাবাদ তার দর্শনে নয়, এটা তার ভিতর মানে ওই দর্শনটার মধ্যেকার একটা অবস্থান হিসাবে, নট ইউজ দ্য দর্শন, দর্শনের মধ্যে অবস্থান, সেখানে ওই বস্তুর উপর দিয়ে যা প্রকাশিত হচ্ছে তাকে আমি ভেঙে ফেলছি, সেই বস্তুটাকে ভেঙে ফেলছি তার ভিতরে আইডিয়াটাকে ভাঙার জন্য। তো এটা কিউবিজম গেল, ঠিক আছে, হালকা। এবার সারিয়ালিজম তো 1916 থেকে 1950, সেখানে ফ্রয়েড এবং মার্কস মেনলি এটা 1916-তে দাদা মুভমেন্ট থেকে এটা শুরু হয় মেনলি, ঠিক আছে, এবং সেটা বেসিক্যালি রিজন বা যুক্তি থেকে সরে আসতে চেষ্টা করে যত সম্ভব। তো মেন আইডিয়া এখানে জিনিসটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরবর্তীকালে এটা শুরু হয়, এবং এটা ধরতে শুরু হয় যে ওয়ার্ল্ড ওয়ার 1 এর ফলে মানুষের উপর যে চিন্তা শক্তির উপরে বা মানুষের যে চেতনার উপরে যে চাবিকাঠি পড়ে, যে তালা পড়ে গেছিল, এরা সেই তালাটা খুলতে যায় মেনলি এখান থেকে। এরা বেসিক্যালি কি করে, যেহেতু থেকে লোকজন ইনফ্লুয়েন্স হয় কার্ল মার্কস পলিটিক্স থেকে আর সাইকোলজি থেকে সিগমুন্ড ফ্রয়েড, যেটা বেসিক্যালি যে সাইকো অ্যানালিসিসের আইডিয়াটা, এই যে তোমার গভীর মনে, যে গহন মনে যে তোমাদের যে সাবকনসিয়াস ঢুকে আছে, যে তোমার যে অধিমন বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা তার যে সাইকো অ্যানালিসিস, সেটাকে তুমি কিভাবে ভিতর থেকে বেরিয়ে আনতে শুরু করো। এবং না কল্পনার ক্ষমতা, এখানে খুব জোর দেওয়া আছে, কল্পনার ক্ষমতার উপর খুব জোর দেওয়া আছে, কারণ স্বপ্ন কল্পনা এগুলো সব রিলেটেড জিনিস, এগুলো সালভাডর নিয়ে যেমন আনকনসিয়াস মাইন্ডের ভিতর থেকে কি জিনিসটা ভিতরে রয়ে গেছে, সেটা কিভাবে রাস্তা এবং মানুষের এভরিডে জীবন থেকেই সেটা উঠে আসে, সেটা দেখার চেষ্টা করছি। তো এই যে ডালি পেন্টিং যেমন মানে কোনো একটা
ঐতিহাসিক, তার হয়তো কোনো ইয়ে আছে, তার কোনো সত্যতা আছে কোনো একটা ইভেন্টে, কিন্তু সেটা কি প্রচুর রকম একটা উদ্ভট এবং এক ধরনের মানে খুবই পরিষ্কার এবং কিন্তু উদ্ভট এক ধরনের একটা চিত্রতে তিনি নিয়ে আসছেন, যার যা কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। ছবিটা যে ছবিটা ঐতিহাসিক্যালি, ঐতিহাসিক থেকে ছবিটা ফেলে দেওয়ার মতো ব্যাপার না, তার পিছনে ঐতিহাসিক বক্তব্য আছে। কিন্তু তার ভিতরে এমন কিছু জিনিস ঢোকাচ্ছেন তিনি, সাইকো অ্যানালিসিস, স্বপ্ন, পলিটিক্স, বিভিন্ন জায়গা থেকে। পলিটিক্সটা গুণগুলোর ক্ষেত্রে বেশি সেখানে, কিন্তু এক্ষেত্রেও হালকা আছে, কিন্তু সব সহজ হিসাবে ধরা যাবে না সেটাকে। সব কটাকে মিশিয়ে তিনি এমন আছে যারা মনে হচ্ছে এটা আমার কোনো একটা স্বপ্ন, স্বপ্নে দেখা আমার ছবি, যেমন একটা ছবি যে আমি স্বপ্নে দেখতে পেতাম সেটাকে আমার চোখের সামনে থেকে পেতাম। সাইনিজমের মেন আইডিয়া হচ্ছে হেভিলি হচ্ছে ফ্রয়েডিয়ান এবং মার্কস, দুটো আইডিয়া থেকে মেনলি ঢুকছে এখানে। তারপরে যেটা আমরা চলে এসেছি অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম 1940-50, যেটা আমি দেখালাম কালকে, নিকোলাস দে স্টাইল, যে এক ধরনের পুরোপুরি কালারের ব্লক বা মাঠ রুৎকো, যেখানে আর কিছু বক্তব্যই নেই। অর্থাৎ এখানে কি না অ্যাবস্ট্রাক্ট মানে উদ্ভটবাদ এবং এক্সপ্রেশনিজম। কেন এক্সপ্রেশনিজম? ওদের থেকে আমি কি এক্সপ্রেস করতে চাইছি ওর থেকে। এটা বেসিক্যালি আমেরিকাতে কখন উঠে আসে, কখন উঠে আসে না, বেসিক্যালি আমেরিকা যখন গ্রেট ডিপ্রেশন মানে যখন যখন ইকোনমিক ডিপ্রেশন শুরু হয়, আমেরিকার প্রায় 15 বছর ছিল, তারপরে নাকি সেম কনসেপ্ট কিন্তু অ্যাংজাইটি, এই ডিপ্রেশন, এলিয়েনেশন, সেম কনসেপ্ট উঠে আসছে, কিন্তু কি অ্যাবস্ট্রাক্ট ফর্মে, কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট ফর্মে। এবার আমি আর কোনো কিছু দেখাতেই চাই না, এবার আমি আমার সিম্পলি মনের ভাবনাটা একটা রঙের মাধ্যমে তুলে দেবো, আর কিছু না। ওই জন্য মার্ক রুথকো, তারপরে এই যে জেসন পোলক, নিকোলাস স্টাইল, এই যে এরা বেসিক্যালি লার্জ ব্লক অফ কালার রাখতো, যে কালারগুলো ইটসেলফ একটা স্পিরিচুয়াল বা একটা আধ্যাত্মিক সেন্স দিচ্ছে তোমাকে। তো এটা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম 1940-50, ঠিক আছে। তারপরে এই যে পপ আর্ট যেটা দেখালাম, যে যেটা 1960-70 সময় অ্যান্ডি ওয়ারহল, ঠিক আছে, বা রয় লিচেনস্টাইন, যে দেখালাম ক্যাম্বেল সুপ ক্যান, বা বিভিন্ন ধরনের পপ কালচারে কিভাবে আর্ট জিনিসটাকে এরা এরা বেসিক্যালি নিয়ে এলো, মানে মডার্নিজম কিভাবে কিভাবে ঢুকলো সেখানে। এবং মাস মিডিয়া এবং যে কনজিউমারিজম কালচার মানে বাজার কালচার, সেই বাজার কালচারের মুখোমুখি দাঁড়িয়ে আর্ট কিভাবে জায়গা নিতে শুরু করলো ডেইলি লাইফে। ঠিক আছে, যত তুমি কোনো একটা জুয়েলারি, হ্যাঁ বা কোনো একটা ক্যান, বা কোনো শপিং মলে কোনো একটা প্যাকেট, সেই প্যাকেটের উপর আমি কিছু একটা ডেকোরেশন করেছি ছবি, সেটা আর্টের মধ্যেই পড়ে, বা সেটা পপ আর্ট কিন্তু সেটা কিন্তু আর সেই ক্যানভাসে বসে লোকে পেন্টিং করছে সেটা কিন্তু আর না, সেখান থেকে সরে বেরিয়ে এলো সেখান থেকে। তারপরে এখন এখন হচ্ছে কন্টেম্পোরারি আর্ট, যেমন মিনিমালিজম একটা জিনিস, সেটা আমি সেটা বলতে হবে, মিনিমালিজমটাই একমাত্র আছে 1970-60-70 সময় এখানে এসছে। তো এটা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম থেকেই আসছে এটা, ঠিক আছে। কিন্তু মিনিমালিজম ফোকাস করতো যে অ্যানোনিমিটির উপরে, ঠিক আছে। অ্যানোনিমিটি মানে অ্যানোনামাস হয়ে থাকা মানে নিজেকে প্রকাশ না করা, নিজেকে লুকিয়ে রাখা। লুকাই তো বোধের উপর ডিপেন্ড করতো, মানে নির্ভর করতো, অর্থাৎ যে ছবি আঁকবে সে নিজেকে প্রকাশ করবে না, ছবিটা সে এঁকেছে, যে ছবি আঁকবে তার কাজটা এখানে ইম্পর্টেন্ট, তার কাজের ভিতরে কি মেটেরিয়াল রয়েছে সেটা ইম্পর্টেন্ট। কিন্তু কি ওই যে এখানে বলছে দ্য আর্টিস্ট urged to viewer to focus on precisely what was in front of them rather than draw parallel to outside realities and emotive thoughts through the use of purified forms, order, simplicity and harmony. মানে rather than তোমাকে কোনো একটা ছবি দেখানো হলো, তোমার সেই ছবির যে বাস্তবতা, তার সাথে তোমার যে বাইরের বাস্তবতা, তার সাথে যে তোমার নিজস্ব চিন্তা ভাবনা, তোমার যে নিজস্ব ইমোশনাল চিন্তা ভাবনা, তোমার এই তিনটের মধ্যে যে সম্পর্ক তৈরি করা, এই সম্পর্ক থেকে ওরা সরে আসছে। ওরা বলছে কি না, তোমার সামনে যা রাখা আছে তুমি প্রিসাইসলি সেইটাই দেখো, যেটা কালকে বলছিলাম, যে তুমি তার চারপাশে কিছু দেখো না, তুমি তাকে দেখো, তাকে অ্যাজ এ ছবি হিসেবে, অ্যাজ এ পিকচার হিসেবে। তার পিছনে সমস্ত ভাবনা সরে গেছে, চারপাশে অ্যাডিশনাল সমস্ত ভাবনা সরে গেছে, তার পিছনে ল্যান্ডস্কেপ থেকে ভাবনা সরে গেছে। ভাবনা শুধুমাত্র সোল সেই ছবিতে এক্সিস্ট করছে, যেটুকু এক্সিস্ট করছে শুধু সেইটাই, তার বেশি আর সেখানে কিছু। তো এই জন্য ফ্র্যাঙ্ক স্টেলার, ঠিক আছে, ফ্র্যাঙ্ক স্টেলার তুই ছবি দেখতে পারিস, ঠিক আছে, এখানে ব্ল্যাক পেন্টিং আছে 1958-60 মধ্যে তার। তো এখানে বেসিক্যালি তোর এক ধরনের জ্যামিতিক ভাবে বিভিন্ন ধরনের ইউনিফর্ম আঁকা হয়েছে, ঠিক আছে, এবং সেটা বিভিন্ন ধরনের ডেপথ, সেটা না দেখলে সেগুলো বুঝতে পারা যাবে না। তো এই হচ্ছে মেনলি ব্যাপারটা, ঠিক আছে। এবং এখন কনসেপচুয়াল আর্ট, ঠিক আছে, এখন যেমন বা কন্টেম্পোরারি আর্ট এখন এখন ঢুকেছে, এটা এখন চলছে, এগুলো নিউ এক্সপ্রেশনিজম, ফেমিনিস্ট আর্ট, পোস্ট মডার্নিজম, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েশন আর্ট, ঠিক আছে, বা ডিজিটাল আর্ট এখন সব থেকে যেমন সব থেকে ঠিক আছে। তো এখানে এখানে যেখানে আর্ট এবং
টেকনোলজি দুখানাকে আমি ইনফিউজ করছি এখানে, কম্পিউটার, অডিও, ভিজুয়াল সফটওয়্যার, সাউন্ড, সবকিছু এগুলো ডিজিটাল আর্টের মধ্যেই করছে।